নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত 2 সপ্তাহের মধ্যে মাত্র 2 দিন ভিডিও করতে আসতে পেরেছি। একটা কারণ, আমার বাবা খুব অসুস্থ, তাকে দেখভাল করতে হচ্ছে। প্রায় সারা রাত্রি আমাকে জেগে থাকতে হয়, ভিডিও করার সময় পাই না। দিনের বেলাটা আমার ঘুমের সময় যায়। আরেকটা কারণ হয়, মানসিক দিক থেকে খুব বিধ্বস্ত হয়ে রয়েছি এই আরজিকর কাণ্ডের ঘটনায়। আপনারা সবাই জানেন সেরকমভাবে মানসিক বিপর্যস্ত হয়ে রয়েছেন। কটাক্ষ করে বলতে হয়, যারা এই যে আচার্য অবধূত, যারা নাকি বানটান মারেন, তারা এই অপরাধীদের কেন বান মেরে সোজা করতে পারছেন না বা শাস্তি দিতে পারছেন না। এর মাঝখানে আবার কিছু লোক ফায়দা তুলতে নেমে পড়েছে যে প্ল্যানচেটে নাকি সেই অতৃপ্ত বোনটিকে ডেকে আনা হচ্ছে এবং এটাও ছড়াচ্ছে আরজি করে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। তাই যদি হবে তাকে প্ল্যানচেট করে ডেকে নিলেই তো সমস্ত অপরাধী কে বা কারা জানা যায়। আসলে ব্যবসার একটা রাস্তা বের করতে হবে। তো তাই যেভাবে পারছে একটা মর্মান্তিক ইস্যু নিয়েও ব্যবসা করতে কিন্তু মানুষ ছাড়ছে না। যাই হোক, আমরা এখানে তন্ত্র নিয়ে আলোচনা করছিলাম। একটা প্রশ্ন এসছে, প্রশ্ন বলবো না, ঠিক কমেন্ট করেছেন একজন। তিনি বলেছেন তিনি কোনো গুরু ছাড়াই তিনি কালভৈরবের মন্ত্র জপ করেন এবং তার 51,000 জপ হয়ে গেছে। তিনি শনিবার বিশেষ করে ভৈরবের উপস্থিতি টের পান এবং তিনি সমস্ত কাজে সফলও হচ্ছেন। খুব ভালো কথা, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি। কিন্তু জানেন তো, যে আগুনে ভাত রান্না হয় সেই আগুনেই কিন্তু আবার মৃতদেহ পোড়ানো হয়। আপনি কাল ভৈরবের মন্ত্র জপ করছেন, কোথা থেকে পেয়েছেন মন্ত্র আমি জানি না। যদি কারোর মুখে শুনে থাকেন তাহলে তিনি আপনার গুরু হয়ে গেলেন। আর যদি বই থেকে পড়ে থাকেন, এবং সেই মন্ত্র জপ এই 51,000 জপ মানে প্রায় পুরস্চরণের সমান, আপনি তাকে কিন্তু জাগিয়ে ফেলেছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে শেখেননি। যে নিয়ন্ত্রণ করাটা গুরুই একমাত্র শেখাতে পারে। বইয়ে নিয়ন্ত্রণ করার পদ্ধতি, অর্থাৎ কাল ভৈরব হচ্ছে শিবের একটি রূপ। আর তাছাড়া বড় কথা, সবথেকে বড় কথা, আপনি যদি তার উপস্থিতি টের পান তাহলে আপনি সিদ্ধই হয়ে গেলেন। তাহলে আপনি সিদ্ধই হয়ে গেলেন। যাক, বিতর্কে যেতে চাই না। তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, চলছিল আমাদের আলোচনা। তন্ত্রে ওই যেগুলো বলেছিলাম বেতাল সাধনা বা অমুক সাধনা, এগুলোর আগে না আমাদের এই 10 মহাবিদ্যাকে নিয়ে একটু জেনে নেওয়া প্রয়োজন। আমরা সবাই জানি
এই দশ মহাবিদ্যা বলতে কাদের বোঝানো হয়? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, ভৈরবী, মাতঙ্গী, কমলা। তো এক মিনিট, এছাড়াও আরও অনেক মহাবিদ্যা আছেন, তাদের অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে ফেলা হয়। আজকে বুঝি আমরা মায়ের কালী রূপটার কথা। বঙ্গদেশে প্রচলিত বর্তমান যে রূপটি আমরা দেখি, এই রূপটি প্রচলন করেন শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়। তো এর আগে কি মায়ের কোনো মূর্তি ছিল না? বহু প্রাচীন কালী মূর্তি পাওয়া গেছে, বহু প্রাচীন, মানে 6000, 7000, 8000 বছর আগেও কালী মূর্তি পাওয়া গেছে। কিন্তু সেই সব রূপগুলোই ছিল উগ্র এবং কালী সাধনাটা সাধারণ মানুষের জন্য ছিল না। কাপালি, কিছু ডাকাত সম্প্রদায়, অতি প্রাচীনকালে, মানে সিন্ধু সভ্যতা তারও আগের সময়ে, তখন কিন্তু কালী মাতৃকা হিসেবেই পূজিত হতেন। কিন্তু পরবর্তীকালে কোথাও যেন গোলযোগে গিয়ে তিনি এদের উপাস্য হয়ে ওঠেন। আর পুজোটা কি সে হতো? আপনারা দেখেছেন যন্ত্রম বলা হয়। কোনো ধাতব পাতের উপরে, বিশেষ করে তামার পাত, তামা, সোনা, রূপো, তার উপরে জ্যামিতিক আকৃতির কিছু নকশা করা হয়, সেগুলোতে পুজো হয়। এগুলোকে বলা হয় যন্ত্রম। এর বৈশিষ্ট্য আছে, এগুলো পরে নিয়ে আলোচনা করব। তো বর্তমানে আমরা মায়ের যে রূপটি দেখি, চতুর্ভুজা, সাধারণ দক্ষিণাকালীর কথা বলছি। চতুর্ভুজা, দক্ষিণ হস্তে বরদান এবং অভয়, বাম হস্তে খড়গ এবং মুন্ড, গলায় 50টি মুন্ডের মালা, পদতলে শবশিব সাহিত্য।
এই রূপ কিভাবে এলো তা নিয়ে বহু গল্প আপনারা শুনেছেন। আমি আর সেসব গল্পের মধ্যে যাচ্ছি না। আমি কোন জায়গাটায় আসছি, যে আমাদের ঋষিমুনিগণ এই যে দশ মহাবিদ্যার কল্পনা করেছিলেন, এটা এই প্রকৃতিকে নিয়ে, এই বিশ্ব প্রকৃতিকে নিয়ে, এবং এই বিশ্ব প্রকৃতির যে রূপগুলো সেটাই এই দশ মহাবিদ্যায় প্রকাশিত। কিভাবে আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরিতে বলছে সৃষ্টির আদিতে কিছুই ছিল না, টাইম স্পেস কিচ্ছু ছিল না, সব কিছু একটা বিন্দুতে সমাহিত ছিল। কোনো এক সময় সেই বিন্দুটি থেকে বিস্ফোরণ ঘটে, এবং সেকেন্ডেরও ভগ্নাংশে টাইম এবং স্পেসের সৃষ্টি হয়। সেই থেকে মহাবিশ্ব প্রসারিত হয়ে চলেছে। প্রশ্ন ওঠে, সব কিছু যখন একটা বিন্দুতে সমাহিত ছিল, তাহলে সেই বিন্দুটা কোথায় ছিল? আপনি একটা সাদা কাগজ পেলে তার উপরে একটা বিন্দু দিতে পারবেন। এই সাদা কাগজটাকে যদি স্পেস ধরি, আউটার স্পেস, তাহলে সেখানে একটা বিন্দু দিতে পারবেন। তো স্পেসই যখন ছিল না, তাহলে বিন্দুটা কোথায় ছিল? পাশ্চাত্য বিজ্ঞান এখনো উত্তর খুঁজে যাচ্ছে। আপনারা জানেন কি না জানি না, আমেরিকা, ইউরোপের বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের গীতা, তন্ত্র, বেদ এগুলো নিয়ে রীতিমতো চর্চা হয়। জার্মানিতে তো বহু আগে থেকেই এগুলো নিয়ে চর্চা হয়। তো এই যে বিন্দুটি, এই বিন্দুটি স্বয়ং মা। একে আপনি পরম ব্রহ্ম বলতে পারেন। বেদ এর আগে পরম ব্রহ্ম বলেছেন। তন্ত্র এনাকে আদ্যাশক্তি বলছেন। এই বিন্দুটি তিনি একত্রে পুরুষ এবং প্রকৃতি উভয়ই। তিনি একম অদ্বিতীয়ম। তো কোনো একটা সময় তার মনে হলো আমি একা, আমি বহু হব। শ্রুতিতে বলা হচ্ছে একোহম বহুশ্যাম। যে মুহূর্তে এইটা ভাবা, সেই মুহূর্তেই সেই বিন্দুতে সমাহিত সমস্ত শক্তি থেকে ইচ্ছা, ক্রিয়া এবং জ্ঞান শক্তি বিকাশ ঘটল। ইচ্ছা ব্রহ্মা, ক্রিয়া বিষ্ণু, জ্ঞান মহেশ্বর। এই শক্তি আবার এই ইচ্ছা, ক্রিয়া, জ্ঞানের সঙ্গে নিজে সংযুক্ত হলেন। তাই ইচ্ছা হয়ে গেল মনের থেকে উদ্ভূত, তাই মনঃশক্তি,
প্রাণের সঙ্গে যুক্ত হওয়াতে প্রাণশক্তি, জ্ঞানের সঙ্গে যুক্ত হওয়াতে জ্ঞানশক্তিতে পরিণত হবে। সাংখ্য দর্শন বোঝা থাকলে এটা আরো বুঝতে সুবিধে ভালো হয়। যাই হোক, আমরা অত তত্ত্বের কচকচিতে যাব না। মায়ের যে বর্তমান এই রূপ কি প্রকাশ করে? সেই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর যেটা হয়েছিল, প্রথম স্থিতিশক্তি, গতিশক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তি। প্রকাশিত হয়েছিল। মায়ের অভয় আর বরদান স্থিতিশক্তি আর গতিশক্তির প্রতি। আর খর্গ, মুন্ড যন্ত্র শব্দ শক্তির প্রতি। মায়ের জিভটা বাইরে বের করা, দাঁত দিয়ে কামড়ে ধরা। পৌরাণিক গল্প আছে, শিবের বুকে পা রেখেছিলেন, লজ্জায় জিভ কেটেছিলেন। আমি মনে হয় পৌরাণিক গল্পের মধ্যে অনেক রূপক আছে, এখানেও সেই রূপক। শক্তির কিন্তু ভালো বা মন্দ হয় না, যেমন ইচ্ছার ভালো বা মন্দ হয় না। ইচ্ছাকে আপনি যেদিকে পরিচালিত করবেন সেরকম হয়ে দাঁড়াবে। ইচ্ছা, চাহাত। শক্তিরও ভালো বা মন্দ বলে কিছু হয় না, শক্তিই হয়। শক্তিকে কিভাবে ব্যবহার করছেন আপনি, তার উপরে শক্তির ভালো মন্দ নির্ভর করে। যতক্ষণ না মায়ের পদতলে শিব আসেন, ততক্ষণ শক্তি কিন্তু অশিব হয়ে থাকেন, অর্থাৎ অমঙ্গলকারী, ধ্বংসকারিণী। কারণ শিব শব্দের অর্থ মঙ্গল। তাই জন্যই পুরাণে বর্ণনা করা হয়েছে, রক্তবীজে রক্তপান করে তিনি নিজের সন্তুলন হারিয়ে বসেছিলেন, উন্মত্ত হয়ে গেছিলেন, ভালো মন্দ বিচার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। যখন শিবের বুকে পা পড়ল, তখন তিনি নিজেও সেই ভালো মন্দের বিচারটা ফিরে পেলেন। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। মায়ের রং কালো, কোথাও কোথাও নীল বর্ণ বানানো হয়। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, দূরে তাই কালো, কাছে গিয়ে দেখো কোনো রং নাই। বাস্তবে কি, সব রং যেখানে মিশে যায় সেটা কালোই হয়তো। অনেকে কালীকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা, কিন্তু ব্ল্যাক হোল মহাজগতের, মহাবিশ্বের একটা পার্ট মাত্র। কালী ইজ নট পার্ট, কালী ইজ হোল ব্রহ্মাণ্ড। এটা বুঝতে হবে। আর গোটা ব্রহ্মাণ্ডকে আমরা কখনোই জানতে পারবো না, তাই মায়ের রং কালো, জানা যায় না। ব্রহ্মাণ্ডের আগে কি ছিল, ওই যে বিগ ব্যাংয়ের আগে কি ছিল, বিগ ব্যাং থিওরি ওই বিন্দু পর্যন্ত বিজ্ঞান যেতে পেরেছে, তার আগে কি ছিল জানা যায় না।
তাই মা এলোকেশী, অর্থাৎ খোলা চুলের পেছনে কি আছে জানা যায় না। মায়ের পায়ের তলায় শিব বা মহাকাল। কেন মহাকালে কি হবে আমরা সবাই জানি, জ্ঞাত আছি, সবাই জানি। একদিন আমি থাকবো না, একদিন এই পৃথিবী থাকবে না, একদিন চাঁদ সূর্য এরাও থাকবে না, ধ্বংস হবে সব। সবাই নির্দিষ্ট আয়ু আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ, গীতার উক্তি। তো যার সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। যার সৃষ্টি নেই, যিনি অনাদি অনন্ত, সে অনাদি অনন্তকে জানা যায় যে মহাকালে কি হবে। শিবের রং সাদা হয়, কিন্তু খণ্ডকালে কি হবে, অর্থাৎ আধ ঘন্টা বাদে, আধ ঘন্টা তো ছেড়ে দিন কথা, আধ সেকেন্ড বাদে কি ঘটবে আমরা কেউ জানি না। তাই মায়ের রং কালো, জানা নেই আমাদের আধ সেকেন্ড বাদে কি হবে। ধ্যান মন্ত্রে বলা হয়েছে বিপরীত রতাতুরাম। এই অংশটির অনেকে বিকৃত ব্যাখ্যা করেন। বিপরীত রতাতুরা মানে বিপরীত সঙ্গমে লিপ্ত নয়, কাল নিষ্ক্রিয়, তার উপরে কালী সক্রিয়। রত, রত শব্দ থেকে রতাতুরাম কথা এসছে, অর্থাৎ কার্যে রত। জগতের সমস্ত যা কিছু কার্য এইখান থেকে সংগঠিত হচ্ছে। এই যে আদ্যাশক্তির প্রকাশ ঘটল, আদ্যাশক্তি প্রকাশিত হলেন, বিগ ব্যাং থিওরিও তাই বলছে। এবং তারপর বর্তমান পৃথিবী যে অবস্থায় এসছে, আজ থেকে 300 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি, কিন্তু বর্তমান পৃথিবী আমাদের বসবাসের উপযোগ্য। এই বর্তমান বসবাসের উপযোগ্য অর্থাৎ আমাদের ছেড়ে দিন, যবে থেকে জীবজগতের সৃষ্টি হয়েছে, প্রাণীর আবির্ভাব ঘটেছে, প্রাণের আবির্ভাব ঘটেছে, তবে পর্যন্ত 50টা ধাপ পেরিয়ে এসে এই পৃথিবী এই রূপ নিয়েছে। এই 50টা ধাপ বিজ্ঞানেও স্বীকৃত হয়েছে। এই 50টা ধাপ মানে অর্ধেক বৎসর পেরোনো। তাই বলা হয় পৃথিবীর বয়স 600 কোটি বছর, আর 300 কোটি পেরিয়েছে, আর 300 কোটি বছর বাকি আছে। এই অর্ধেক 100 হাফ 50, এই 50টি তাই মুন্ড দিয়ে, মায়ের গলার মুন্ডমালা। মুন্ড কেন? মুন্ড হচ্ছে জ্ঞানের প্রতীক। ব্রেনটা আমাদের মাথাতেই থাকে, পায়ে থাকে না, হাঁটুতে থাকে না। এই জ্ঞানটা আমরা যে লাভ করি সেটা বা লাভ করেছি সেটাও ওই আদ্যাশক্তির প্রকাশের জন্যই, তার ইচ্ছাতেই লাভ করেছি। কালীতত্ত্ব খুব সুবিশাল। সাধন পদে যারা আছেন তারা জানেন যে খুব সংক্ষেপে আলোচনা করতে গেলেও না সারা দিন রাত্রি কেটে যাবে। আমি সংক্ষেপ করে বললাম। বৈজ্ঞানিক এবং সামান্য কিছু আধ্যাত্মিক তত্ত্বের উপস্থাপনা করলাম। আধ্যাত্মিক তত্ত্ব খুব সুবিশাল। আধ্যাত্মিক তত্ত্ব বলার মতন জায়গাও এই ইউটিউব নয়। তো ঠিক এইরকমভাবেই কালীর পরে তারা, তারার পরে ষোড়শী, ষোড়শীর পরে ভুবনেশ্বরী, তারপর ধূমাবতী, তারপরে বগলা, তারপর ছিন্নমস্তা, তারপরে বগলা। এই যে ধাপগুলো, এই ধাপগুলো এই বিশ্ব প্রকৃতির বিবর্তন, এই পৃথিবীর বিবর্তন, তার সাথে
সাধন তত্ত্ব। কারণ তন্ত্র, আপনারা তন্ত্র বলতে যা বোঝেন, কিছু মন্ত্র, ওম যজ্ঞ, পাঁঠা বলি, মোষ বলি, তন্ত্র মানে তাই নয়। তন্ত্র মানে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এই বাইরে যা বিশ্ব প্রকৃতিকে দেখছি, আমার অন্তরেও সেই বিশ্ব প্রকৃতিই বিরাজমান। এই বাইরের প্রকৃতি আর ভেতরের প্রকৃতি, পরা প্রকৃতি আর অপরা প্রকৃতির এক হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, এটাই তন্ত্র। তন্ত্র এটাই শেখা। আর তখনই আমি বুঝতে পারবো যে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। যা ঘটছে সেটা তো দেহের, খোলসের। লোকে যেমন জামা কাপড় ছাড়ি, জামা প্যান্ট পুরনো হয়ে গেলে, ঠিক তেমনি ওই আত্মাও জামা কাপড় বদলাচ্ছে জীর্ণ হয়ে গেলে। গীতায় বলা হয়েছে, বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজাত নবানি দেহি। যাক, আজকে এটুকু বলেই শেষ করছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সদা নমস্তে। জয় তারা। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সতর্ক থাকবেন। কারণ সতর্কতা আপনার, সুরক্ষাও আপনার। নমস্কার।